28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপর একটি এয়ার স্ট্রাইক করে, যার মধ্যে ইরানের সবচেয়ে বড় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের তেহরানের মধ্যে মারা যায়। সো এর প্রতিশোধ নেওয়ার জন্য ইরানও আমেরিকার আর্মি বেসের উপর হামলা করে, আর এভাবে তাদের যুদ্ধ তো শুরু হয়। কিন্তু এই যুদ্ধের মধ্যে প্রায় মার্চের 25-26 তারিখের মধ্যে আমেরিকা সিজফায়ারের প্রস্তাব দেয়, অর্থাৎ আমেরিকা যুদ্ধটি বন্ধ করতে চায়। আর এই প্রস্তাবের মধ্যে আমেরিকা প্রায় 15টি দাবি তুলে ধরে। বিষয়টা এরকম ছিল যে আমেরিকা ইরানকে বলছে যে তুমি যদি দাবিগুলো মানো তাহলে হয়তো আমরা যুদ্ধটা বন্ধ করেও দিতে পারি। আর হ্যাঁ, অবশ্যই ইরানি প্রস্তাবে রাজি হয় না। ইরানের কথাটা এরকম ছিল যে আমরা তখনই কথা বলবো যখন সকল শর্ত আমাদের হবে। যার ফলে এই সপ্তাহখানিক আগে 6ই এপ্রিল পাকিস্তানকে মধ্য রেখে ইরান আমেরিকার কাছে কিছু দাবি তুলে ধরে। যদি সঠিকভাবে দেখা হয়, এখানে মোট 10টি দাবি বা পয়েন্ট ছিল। তো এবার ইরানের কথা হলো যে আমেরিকা, তুমি এবার আমাদের দাবিগুলো মানো, তাহলে হয়তো বা আমরা সিজফায়ারে রাজি হতেও পারি। তো এই যুদ্ধটি বন্ধ করার জন্য আসলে ইরানের কি 10টি দাবি বা পয়েন্ট ছিল তা আমি এখন তোমাকে এক্সপ্লেন করব। আর সত্যি বলতে 10টি পয়েন্ট বোঝার জন্য তোমাকে আসলেই ইরানের জিওপলিটিক্স এবং মিডল ইস্টের মধ্যে ইরানের কাজকর্ম সম্পর্কে জ্ঞান থাকা দরকার। কিন্তু তুমি যেহেতু এই ভিডিওটা দেখছো, তাই আমি 10টি পয়েন্ট খুব সহজভাবে এক্সপ্লেন করব। তারপর আমরা এটাও জানবো যে এই 10টি দাবির বিপরীতে আমেরিকার কি ধরনের রিয়েকশন বা প্রতিক্রিয়া ছিল। সো ইরানের এই 10টি দাবির মধ্যে প্রথম দাবি ছিল পার্মানেন্ট সেসেশনস অফ হস্টিলিটিস। এই পয়েন্টটাকে যদি সহজভাবে ব্যাখ্যা করা হয়, এখানে ইরান এটা বলে যে আমেরিকার সাথে তারা যুদ্ধ 1 সপ্তাহ 2 সপ্তাহ বা বছরের জন্য বন্ধ করতে চায় না, তারা চায় চিরস্থায়ীভাবে আমেরিকার সাথে সকল ধরনের যুদ্ধ বন্ধ করতে। অর্থাৎ ইরান আমেরিকার কাছে একটি সিকিউরিটি গ্যারান্টি চায় যে আমেরিকা পুনরায় কোনো সময়ই যাতে ইরানের সাথে কোনো প্রকার যুদ্ধে জড়িত না হয়। তারপর এখানে 2 নম্বর পয়েন্টটা হলো রিজনাল ডিএসকেলেশন। এখানে ইরান এটা ব্যাখ্যা করে যে শুধু তাদের দেশেই যুদ্ধ বন্ধ করলে হবে না, তাদের আশেপাশে যে সকল দেশ রয়েছে যেমন ইরাক, লেবানন এবং ইয়েমেনের মধ্যেও আমেরিকা এবং আমেরিকান অ্যালায়েন্সদের মাধ্যমে যে সকল যুদ্ধ পরিচালিত হচ্ছে সে সকল যুদ্ধ বন্ধ করতে হবে। তারপর এখানে 3 নম্বর পয়েন্টটা হলো প্রোটেকশন অফ অ্যালাইস, যেখানে মিডল ইস্টে ইরান তার বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করার জন্য লেবাননে থাকা হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের দুটি অন্যতম গ্রুপ হামাস এবং ইসলামিক জিহাদের ব্যবহার করে, এবং ইয়েমেনের অন্যতম দল হুতিসেরও ব্যবহার করে। যেখানে এখন ইরানের কথা হলো এরা হলো ইরানের অ্যালায়েন্স এ দলগুলো, যার ফলে যদি আমেরিকার যুদ্ধটি বন্ধ করতে চায় তাদেরকে অবশ্যই আমেরিকাকে এই সকল দলের প্রতি নেওয়া সকল ধরনের অপারেশন বন্ধ করতে হবে। আর এখানে এটা বলে দিলে হবে না যে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা এই সকল দলের মধ্যে বেশিরভাগ দলকেই একটি টেররিস্ট অর্গানাইজেশন মনে করে। তারপর এখানে 4 নম্বর পয়েন্টটি হলো লিফটিং অফ স্যাংশনস। আর এখানে আমরা যদি অতীতে দেখি 1979 সালের শুরু থেকেই আমেরিকার প্রেসিডেন্ট জেমি কার্টারের হাত থেকে শুরু করে ইরানের উপর একের পর এক স্যাংশন প্রয়োগ করা হয়। আর এই স্যাংশনগুলোর মধ্যে 1995 সাল, 2006 থেকে 2010 সাল এবং 2018 সালের স্যাংশনগুলো বেশিরভাগ উল্লেখযোগ্য। আর আমেরিকার দেওয়া এই স্যাংশনগুলোর কারণেই ইরান বেশিরভাগ দেশের সাথে কোনো প্রকারের রপ্তানি করতে পারে না, যা অবশ্যই ইরানের ইকোনমিতে অনেকটা প্রভাব ফেলে। যার ফলে এখন ইরান এটা চায় আমেরিকা যাতে তাদের উপরে থাকা সকল স্যাংশন তুলে নেয়, যাতে ভবিষ্যতে ইরান কোনো স্যাংশন ছাড়াই সহজে তাদের তেল রপ্তানি সহ বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারে। তারপর এখানে নাম্বার 5 হলো রিলিজ অফ অ্যাসেটস। সো এখানে বিষয়টা কি, প্রায় 2019 সালের শুরুর দিকে ইরান সাউথ কোরিয়ার কাছে প্রায় $6 বিলিয়ন তেল বিক্রি করে। কিন্তু সমস্যা হলো সেই সময়ই আমেরিকা পুনরায় ইরানের উপর স্যাংশন দিতে শুরু করে। আর এই স্যাংশনগুলোর কারণে কোনো দেশই ইরানের সাথে পুনরায় ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে পারে না, যার ফলে সাউথ কোরিয়াও তাদের তেলের $6 বিলিয়ন ইরানকে পরিশোধ করতে পারে না। তারপর সময় আসে 2023 সালে, যেখানে আমেরিকা ইরানকে একটা প্রস্তাব দেয়। এই প্রস্তাবটার নাম কিছুটা এরকম ছিল যে 2023 ইউএসএ ইরান প্রিজনার সোয়াপ। তো এখানে কি হবে, ইরান আমেরিকার 5 জন কয়েদিকে ছেড়ে দিবে যারা আসলে আমেরিকার সিটিজেন ছিল। এর বদলে আমেরিকা ইরানের $6 বিলিয়ন যা সাউথ কোরিয়ার ব্যাংকের মধ্যে আটকে ছিল সে টাকাগুলো পুনরায় ইরানকে তুলতে সাহায্য করবে। আর 2023 সালের 18ই সেপ্টেম্বর ঠিক এরকমটা হয়, যেখানে ইরান আমেরিকার 5 জন কয়েদিকে ছেড়ে দেয়, যার বিনিময়ে আমেরিকা
সাউথ কোরিয়ার ব্যাংকে থাকা সেই $6 বিলিয়ন পুনরায় ইরানকে দেয়। কিন্তু এখানে সমস্যাটা হলো ইরান সেই $6 বিলিয়ন তাদের ব্যাংকে না নিয়ে কাতার ব্যাংকে রাখে, যার ফলে 2023 সালের 7 অক্টোবর যখন হামাস ইসরায়েলের উপর হামলা করে তখন আবার ইউএসএ এবং কাতার মিলে কাতার ব্যাংকে থাকা ইরানের সেই $6 বিলিয়নকে আবার ফ্রিজ করে। আমেরিকা কেন আবার ইরানের টাকা ফ্রিজ করে? কারণ হলো এখানে আমেরিকার সন্দেহ ছিল হামাস ইরানের একটি প্রক্সি। যদি ইরানের টাকাটা ইরানকে দেওয়া হয়, ইরান হয়তো বা আবার হামাসকে ফান্ড করতে পারে, তাদেরকে অস্ত্র কিনতে সাহায্য করতে পারে, যার ফলে এখানে ইউএসএ এই টাকাটাকে আবার ফ্রিজ করে। যার ফলে এখন 2026 সালে এসে ইরান এটা বলছে যে তোমরা আমাদের যে সকল টাকা ফ্রিজ করে রেখেছো তা অবশ্যই ছাড়তে হবে এবং তা পুনরায় আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। তারপর এখানে নাম্বার 6 হলো অয়েল রেপুটেশনস। এখন এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের কারণে ইরানের মধ্যে বেশ ক্ষয়ক্ষতি হয়, যার ফলে এখন ইরান এটা বলছে যে আমাদের যে এই বিলিয়নস অফ ডলারের ড্যামেজ হয়েছে, এই ড্যামেজের ক্ষতিপূরণও অবশ্যই আমেরিকাকে দিতে হবে। অর্থাৎ ইরান এখন যুদ্ধের ক্ষতিপূরণ চাচ্ছে। তারপর এখানে নাম্বার 7 হলো ইউএসএ মিলিটারি উইথড্রল। মিডল ইস্টের বেশিরভাগ দেশ অর্থাৎ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ যেমন ইরাক, সিরিয়া, কাতার সহ বিভিন্ন দেশের মধ্যেই ইউএসএ মিলিটারি অথবা ইউএসএ মিলিটারি বেস আছে, যার ফলে এখন ইরান এটা বলছে যে তোমাদেরকে অবশ্যই মিডল ইস্ট ছেড়ে যেতে হবে, মিডল ইস্টে থাকা তোমাদের সকল বেস তুলে ফেলতে হবে। তারপর এখানে নাম্বার 8 হলো স্ট্রেট অফ হরমুজ প্রোটোকল। সো ইরান জিওগ্রাফিক্যালভাবে যে জায়গায় অবস্থিত সেখানে একটি সরু সমুদ্রপথ রয়েছে যার নাম হলো স্ট্রেট অফ হরমুজ। আর এখানে বিশেষ বিষয়টা হলো বিশ্বের 20% তেলবাহী জাহাজ এই সরু সমুদ্রপথের মাধ্যমে চলাফেরা করে। আর যুদ্ধ চলাকালীন ইরান এই সরু সমুদ্রপথটি বন্ধ করে দেয়, যার ফলে তেলবাহী জাহাজেরও চলাফেরা বন্ধ হয়ে যায়। কিন্তু এখন ইরান এটা বলছে যে তারা এই পথটি খুলে দিবে, কিন্তু তাদেরও কিছু শর্ত আছে। যেখানে একটি উল্লেখযোগ্য বিষয় হলো ইরান এটা বলে যে তারা এখন এখান থেকে টোল আদায় করবে, অর্থাৎ এখান থেকে যে সকল জাহাজ চলাচল করবে তাদের সকল থেকে ইরান টোল আদায় করবে। আর টোল আদায়ের মূল্যটা হলো প্রতি 1 ব্যারেল তেলের জন্য $1 দিতে হবে। তারপর এখানে নাম্বার 9 হলো নিউক্লিয়ার কমিটমেন্ট। আর এখানে ইরান সরকার সরাসরি বলে যে তারা কোনো রকমের নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা বানাবে না, কিন্তু তাদের নিউক্লিয়ার টেকনোলজি এবং ইউরেনিয়ামের প্রয়োজন, কারণ তারা নিউক্লিয়ার টেকনোলজি এবং ইউরেনিয়ামের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে চায়, অর্থাৎ নিউক্লিয়ার ইলেকট্রিসিটি। তারপর এখানে 10 নম্বর পয়েন্টটি হলো লিগ্যাল বাইন্ডিং। এখানে ইরান এটা দাবি করে যে আমরা যে 9টি দাবি তুলে ধরেছি এই 9টি পয়েন্টকে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে আন্তর্জাতিক আইনে পরিবর্তন করতে হবে, যাতে ভবিষ্যতে অন্য কোনো দেশ বা আমেরিকার অন্য কোনো প্রেসিডেন্ট এই 9টি দাবিকে কোনো রকমভাবেই ভঙ্গ না করে এবং এই 9টি দাবি মেনে চলে। তো এই ছিল 10টি দাবি ইরানের পক্ষ থেকে। কিন্তু সমস্যাটা হলো 12 এপ্রিল এ নিয়ে এদের একটি মিটিং ছিল পাকিস্তানের ইসলামাবাদে, যার নাম ছিল ইসলামাবাদ টক্স। বাট টানা 21 ঘন্টা এই মিটিংটি চলার পরেও শেষমেশ তাদেরকে এটাই বলতে হয় নো ডিলস। আসলেই তাদের এই মিটিংয়ে কোনো পক্ষই কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু এই মিটিংয়ের আগেই দুটি বিষয় নিয়ে আমেরিকা কথা বলে, যার মধ্যে একটি ছিল স্ট্রেট অফ হরমুজে ইরান যে টোল সিস্টেম করবে তা নিয়ে। আর এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে ডিসঅনারেবল, যেখানে ট্রাম্প বিষয়টাকে ব্যাখ্যা করে বলে যে আমরা যদি সিজফায়ার চাই, যুদ্ধটাকে বন্ধ করতে চাই, তাহলে অবশ্যই বিনামূল্যে স্ট্রেট অফ হরমুজকে খুলতে হবে। এবং ট্রাম্প এটাও বলে যে ইরান ডুইং আ ভেরি পোর জব। তারপর এখানে আরেকটি পয়েন্ট ছিল যে ইরান আসলে তাদের যুদ্ধে যে ক্ষতিপূরণ হয়েছে তার টাকা আমেরিকা থেকে আদায় করতে চাই। আর এই পয়েন্ট নিয়ে আমেরিকা বলে যে আমরা যুদ্ধে ক্ষতিপূরণ দিতে রাজি নই, কিন্তু অবশ্যই ইরানের যে সকল টাকা বিশ্বের বিভিন্ন ব্যাংকে আটকে রয়েছে তারা চাইলে সেই টাকাগুলো পুনরায় তুলতে পারে। কিন্তু হ্যাঁ, এর জন্য অবশ্যই এদেরকে আমেরিকার কথাগুলো মানতে হবে। বাকি এই ছিল ইরানের যুদ্ধ শেষ করার জন্য 10টি দাবি বা পয়েন্ট, যা আমেরিকা এখনও তো মানেনি। বাট দেখা যাক কি হয়। ততক্ষণের জন্য গুড বাই।